বিনা ওয়ারেন্টে ৫৪ ধারায় গ্রেফতার ও রিমান্ডে না নেওয়ার বিষয়ে হাইকোর্টের রায় বহাল। রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগে খারিজ। ৫ বছরেও শেষ হয়নি সাভারের আমিন বাজারে পিটিয়ে ৬ ছাত্র হত্যা মামলার বিচার কাজ। আসামি পক্ষ থেকে নানা হুমকির অভিযোগ স্বজনদের। সচেতনতার অভাবে অস্বাস্থ্যকর খাবার গ্রহণে শরীরে দেখা দিচ্ছে নানা অসুখ। মানসম্মত হোটেল নিয়ন্ত্রণের দায় সরকারের, বলছেন ভোক্তা স্বার্থ সংশ্লিষ্টরা। জমে উঠেছে পঞ্চম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা, শত যোগ্য ব্যক্তিকে বেছে নিতে প্রস্তুত ভোটাররা। এবং চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে ১ দশক পর নতুন ২টি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। ব্যয় হবে প্রায় ১,৫০০ কোটি টাকা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। ফৌজদারি কার্যবিধির বিনা ওয়ারেন্টে গ্রেফতার ও রিমান্ডে না নেওয়ার বিষয়ে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি এস.কে. সিনহার নেতৃত্বে আপিল বিভাগে ৪ সদস্যের বেঞ্চ এ রায় দেন। সাদা পোশাকে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারবে না, এমনকি গ্রেফতারের সময় পুলিশের পরিচয়পত্র দেখাতে বাধ্য থাকবে। সেই সঙ্গে গ্রেফতারের ৩ ঘণ্টার মধ্যে কারণ জানতে হবে বলেও রায়ে বলা হয়েছে। পরে রিটকারী আইনজীবী ডক্টর কামাল হোসেন ও ব্যারিস্টার এম আমিরুল ইসলাম জানান, এই রায়ের ফলে ৫৪ ধারায় গ্রেফতার ও রিমান্ডে নেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের ১৫ দফা নির্দেশনা মানতে হবে। ১৩ বছর আগে আমাদের যে রায় পেয়েছিলাম আমরা, যেটা ৫৪ ধারাকে অসাংবিধানিক ঘোষণা করা হয়েছিল এবং আদেশগুলো দেওয়া হয়েছিল, সেইগুলোকে ব্যাপারে আজকে চূড়ান্ত রায় হলো অ্যাপেলেট ডিভিশনারে। তারা সরকারের সে তখনকার যে সরকার ফাইল করেছিল সেটা আজকে ডিসমিস করেছেন। নীতিগতভাবে এই সবকটি আমরা ধরে নেব যে পুনর্বহাল হয়েছে, কিন্তু এর উপরে কিছু মন্তব্য তারা যদি করেন সেটা আমরা পূর্ণাঙ্গ রায় দেখে বলতে পারবো। অ্যারেস্ট করার পরই তাকে বলতে হবে যে কি কারণে তাকে অ্যারেস্ট করা হলো, তার ইমিডিয়েটলি তার লয়ার নিযুক্ত করা, তার সাথে যোগাযোগ করার ব্যবস্থা করা, তার আত্মীয় স্বজনকে সাথে যোগাযোগ করবার ব্যবস্থা করা। অতএব এই খবরটা যারা তার জানতে পারেন যে অ্যারেস্ট হয়েছে, কি কারণে হয়েছে এবং তিনি কোথায় আছেন, কিভাবে আছেন, এটা জানাবার অধিকার তার, এবং পুলিশের পরিচয় দিতে হবে এবং পুলিশের তার আইডেন্টিটি দেখাতে হবে যে ইনি পুলিশ কিনা। ঘটনার ৫ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সাভারের আমিন বাজারে পিটিয়ে ৬ ছাত্র হত্যা মামলার বিচার কাজ। সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সঠিক সময়ে সাক্ষ্য গ্রহণ না হওয়ায় বিচার কাজ বিলম্বিত হচ্ছে। এছাড়া বিচারকে বাধাগ্রস্ত করতে আসামি পক্ষ থেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ নিহত ছাত্রদের স্বজনদের। বিস্তারিত সাদিকুর রহমানের রিপোর্টে। ২০১১ সালের ১৭ জুলাই শবে বরাতের রাত সাভারের আমিনবাজারের বড়দেশি গ্রামের কেবলারচরে ঘুরতে যায় রাজধানীর কয়েকটি প্রতিষ্ঠানে পড়ুয়া ৭ শিক্ষার্থী। হঠাৎ স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হয় তারা। চাপাতি, রড ও লাঠির আঘাতে ঘটনাস্থলে নিহত হয় ৬ শিক্ষার্থী। গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায় আল আমিন। ৩ জনকে আগে একসাথে আক্রমণ করে, তখন যখন আমাদের মারে আমি অজ্ঞান হয়ে যাই, তখন আমার জ্ঞান ফিরে, আমি আর কাউকে দেখিনি। পুলিশ মিডিয়ার সামনে আমাদের অস্ত্র দিয়ে, রক্তমাখা অস্ত্র দিয়ে বলতেছে যে আমাকে এটা তোদের, এটা বল। তখন আমি কোশ্চেন করলাম যে যদি এটা আমাদের হয় তাহলে আমরা মারা গেলাম কেন। প্রথমে নিহত শিক্ষার্থীদের ডাকাত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হলেও কয়েক দফা তদন্তে বেরিয়ে আসে মূল ঘটনা। এই ঘটনায় জড়িত স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে দায়ের করা মামলাটির অভিযোগ গঠন করা হলেও ধীর গতিতে এগোচ্ছে এর কার্যক্রম। সন্তান হারানোর ক্ষত না মুছতেই আসামি পক্ষের নানা হুমকিতে আতঙ্কিত নিহতের স্বজনরা। ২ জন নিয়ে সাক্ষী দিতে গেছিলাম, ওই সাক্ষীর পরে দেখা যায় ওই এলাকায় আমি কাজ করি, কয়েকজন আমার ডাইরেক্ট হুমকি দিছে, ৬টারে মারছি না, তোর মেয়েরা আর ৪ খেয়ার বেছে। ৫ বছর শেষ হয়ে গেল, এখনো পারলো না, এর কোনো বিচার হইবে না। হাইকোর্টের তো অগ্রিম জামিন নিয়ে যায় শিকারত তো আসামি। তারা খুব প্রত্যাশীল লোক, কাছে গেলে কি আমরা পারি, আমরা তো গরিব মানুষ। ঘটনার ৫ বছর পর সাক্ষ্য গ্রহণের পর্যায়ে এসে থেমে গেছে মামলার কার্যক্রম। আর কত বছর লাগবে বিচার শেষ হতে তাও জানেন না সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী। ভিকটিমদের কথা বলতে চায়, ওনারা ভয় পাচ্ছেন, ওনারা ভয় পেয়ে সাক্ষ্য দিতে আসতেছেন না, কিন্তু এই মামলা প্রমাণ করতে গেলে তাদেরকে কোর্টে আসতেই হবে, যেহেতু তারা সাফারার। তারপর আমরা ডাক্তার,
ম্যাজিস্ট্রেট সাক্ষীটা আমরা নিতে পারি। পুলিশ যেটা করে সেটা তো ওনারা তদন্ত করে রিপোর্ট দাখিল করছেনই। আলোচিত মামলাটির 60 জন আসামির মধ্যে মাত্র 1 জন কারাগারে, প্রধান আসামি সহ 52 আসামি জামিনে এবং বাকিরা পলাতক রয়েছে। এছাড়া মামলাটির মোট 92 জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে মাত্র 35 জনের। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশের সর্বত্রই ষড়যন্ত্র চলছে, আর এসব ষড়যন্ত্র ও জঙ্গিবাদকে সস্তার রাজনীতির হাতিয়ার বলে মনে করছেন দেশের নিরাপত্তা বিশ্লেষকরা। তাই দেশের মানুষকে একতাবদ্ধ হয়ে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে বলে জানান তারা। গতকাল বিকেলে রাজধানীর লেকশোর হোটেলে রাজনীতিতে ষড়যন্ত্র ও বাংলাদেশের নিরাপত্তা বিষয়ক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন বক্তারা। এই ষড়যন্ত্র, সাথে ব্যবহৃত যে জঙ্গিবাদ, এটা রাজনীতি ও ভূরাজনীতির সস্তা হাতিয়ার। এগুলো দিয়ে দেশের ভাগ্য নির্ধারণ করার চেষ্টা অবশ্যই জনগণকে প্রতিহত করতে হবে। এই যে গুপ্ত হত্যার যে কর্মকাণ্ডগুলো চলছে, এই সব কিছু একটা আরেকটার সাথে যুক্ত। ঘাতক দালালদেরকে রক্ষা করার জন্য শুধু জামাত না, দেশের ভেতরে তার সাথে সমান তালে বিএনপি, আইএসআই, সিআইএ, তার সাথে মোসাদও এখন দেখছি আমরা যুক্ত। কাজে এটা একটা বিরাট বড় ষড়যন্ত্রের ক্যানভাসকে কিন্তু আমাদের সামনে তুলে ধরছে। এই সময় যদি তারা আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করতে পারে, তাহলে জাতিকে দুর্বল করে দেওয়া সম্ভব। স্বাধীনতা, সার্বভৌমত্ব, জনগণের সচেতনতা ছাড়া পৃথিবীতে কোথাও রক্ষা পায়নি, আমরাও রক্ষা করতে পারব। এই যে ষড়যন্ত্র চক্রান্ত চলছে, এরা কিন্তু ডিজিটাল টেরোরিজমের সুযোগ দিচ্ছে অনেক জায়গায়। অপরাধী যে এই কাজগুলো করছে তাদেরকে যদি চিহ্নিত করে ধরে ফেলে বিচারের আওতায় না আনা যায়, তাহলে এই ধরনের সন্ত্রাস ছড়িয়ে পড়ার বহু সম্ভাবনা আছে। হোটেলের মানসম্মত পরিবেশ ও খাবার নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে অনেক আগ থেকে। তবে এ নিয়ে সাধারণ মানুষ এখনো সচেতন হতে পারেননি। অনেকে সস্তা এসব খাবার গ্রহণ করলেও অজান্তে শরীরে জন্ম নিচ্ছে নানা অসুখ। ভোক্তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মতে এসব হোটেল নিয়ন্ত্রণের দায় সরকার এড়াতে পারে না। আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম জুয়েল। মতিঝিলের দুপুরবেলা মধ্যাহ্ন বিরতিতে অফিস পাড়া কিছুটা ঝিমিয়ে পড়লেও ব্যস্ত হয়ে ওঠে এখানকার খাবারের দোকানগুলো। এ সময়ের ব্যস্ততা থেকে বাদ যায় না ফুটপাতের ভাসমান হোটেলও। কি খাচ্ছেন, কোথায় খাচ্ছেন, এমন প্রশ্নগুলো মেনে নিয়ে দুপুরের খাবার শেষ করেন এখানকার ভোক্তারা। কারণ একটাই, সস্তা মূল্য তালিকা। ভর্তার আইটেম আছে যে 20 টাকা, মাছের আইটেম আছে 40 টাকা, আর ডিম আছে যে 20 টাকা, মাছ আছে যে 40 টাকা, চিংড়ি আছে 50 টাকা। গাড়ি চালক আলমগীর প্রতিদিনই কাজের ফাঁকে এই হোটেলগুলোতে খেতে হয় তাকে। দাম কম হওয়াতে খাবারের মান ও পরিবেশ নিয়ে তার মতো অনেকেই প্রশ্ন তুলতে চান না। গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যায়, কিন্তু ওরকম কোনো সমস্যা করতে পারি না। বাইরে খাবার খায়, বাসাতে খাবার আনতে পারি না, সমস্যা। এবার ইট সিমেন্টের হোটেলগুলোর দিকে আসা যাক। রাজধানীর চাংখারপুল এলাকা। সকালের নাস্তার পর হোটেলে হোটেলে চলছে নতুন প্রস্তুতি। খাবার তৈরির নিয়মিত এই প্রস্তুতি নতুনভাবে শুরু হলেও পরিবেশ বরাবরের মতোই অস্বাস্থ্যকর। বাইরে থেকে বোঝা না গেলেও রান্নাঘরের ভেতরের পরিবেশে অবাক হতে হবে যে কোনো ভোক্তাকে। আর এ নিয়ে সহজ স্বীকারোক্তি হোটেল পরিচালনাকারীদের। যতটা পরিবেশ না, আরো পরিবেশ হবে, যেহেতু আপনি যখন নিচ্ছেন এটা বন্ধ আছে, এখন ওপেন হবে, সব পরিবেশ ঠিক হয়ে যাবে। আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার। খাবার মান তো ভালো, তা আরো উন্নত করা দরকার। ঘরোয়া পরিবেশে খাবার তৈরির কথা বলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সরবরাহকারী হোটেলগুলোর বিষয়ে সরকারকে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সিটি কর্পোরেশন থেকে তারা যদি তাদেরকে টিম করে এবং যদি বিভিন্ন এরিয়াতে যদি তাদের একটা মনিটরিং থাকে, তাহলে অবশ্যই দায় দায়িত্বটা সরকারকে নিতে হবে। কারণ এটা ব্যক্তিগত কোনো পর্যায়ে কোনো অর্গানাইজেশনের পক্ষ থেকে এই সারা বাংলাদেশে বা সারা ঢাকা শহরে এই অর্গানাইজ ওয়েতে এটা করা সম্ভব নয়। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হওয়া এসব খাবারের হোটেল নিয়ে সাধারণ মানুষকে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন ভোক্তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি। সাইফুল ইসলাম জুয়েল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ কমে যাওয়ায় জনগণের মৌলিক চাহিদা স্বাস্থ্যসেবা চলে যাচ্ছে সাধারণ মানুষের নাগালের বাইরে। তাই বাধ্য হয়ে প্রাইভেট ক্লিনিক ও হাসপাতালের দ্বারস্থ হওয়ায় স্বাস্থ্য খাতের প্রায় 65% ব্যয় বহন করছে জনগণ। তাই আগামীতে স্বাস্থ্য খাতে অর্থ বরাদ্দ বাড়ানোর পাশাপাশি তা সঠিকভাবে বন্টনের দিকে জোর দিলেন চিকিৎসা খাত সংশ্লিষ্টরা। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে।
ক্রমবর্ধমান মানুষের নানা রোগে আক্রান্তের সংখ্যা বাড়লেও বাড়ছে না স্বাস্থ্যসেবার মান। সরকারি তথ্য মতে বিগত 5 বছরে দেশের মোট বাজেটের পরিমাণ দ্বিগুণের বেশি হলেও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমেছে 2%। এ অবস্থা অব্যাহত থাকলে স্বাস্থ্যসেবা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা চিকিৎসা বিশেষজ্ঞদের। বাজেটে যদি তারা এই বিনিয়োগ না বাড়ায় তাহলে কিন্তু ওই চিকিৎসা খাত বেসরকারি খাতে থাকবে, চিকিৎসা খাতে চিকিৎসকদের সাথে সরকার এবং জনগণের ভুল বুঝাবুঝি হবে, একটা বিপর্যস্ত পর্যায়ে যাবে। এই অপ্রতুল বরাদ্দের মধ্যে প্রায় 80% ব্যয় হয় বেতন ভাতা, চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় ও অবকাঠামো উন্নয়নে। গ্রাম, থানা ও উপজেলায় অবকাঠামো উন্নয়নের সাথে সমন্বয় করে চিকিৎসক ও চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ না হওয়ায় প্রকৃত চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। একটা সিংহভাগ বাজেটের অর্থ ঔষধে চলে যাচ্ছে এবং ইনভেস্টিগেশনে যাচ্ছে। সেটাকে বরং আমাদের যে প্রিভেন্টিভ কেয়ারের অভ্যাস, আমাদের সচেতনতা, আমাদের ধূমপান ইত্যাদি নানান বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং বাজেটকে আসলে তাহলে সেই দিকে ছড়াতে হবে। তখন কিন্তু গ্রাম পর্যায় পর্যন্ত সাধারণ মানুষের কাছে পর্যন্ত পৌঁছে যাবে। তবে আগামীতে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ালে তা বন্টনের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসাকে অগ্রাধিকারের পরামর্শ স্বাস্থ্য সংশ্লিষ্টদের। প্রাথমিক যে চিকিৎসাটা আমাকে কিন্তু যোগটা দিতে হবে ওই জায়গাতেই এবং বিনিয়োগটা করতে হবে ওই জায়গাতে, যাতে স্বাভাবিক যে চিকিৎসা প্রক্রিয়াগুলো আছে হায়ার স্কিল বা স্পেশালাইজ না, তারা যাতে শহরমুখী না হয়। সুতরাং আমার মনে হয় যে গ্রামীণ চিকিৎসা বাজেট বাড়াতে হবে, এফেক্টিভলি ওইখানেই এই চিকিৎসার বন্দোবস্ত করে দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO নির্দেশনা অনুযায়ী একটি দেশের মোট বাজেটের কমপক্ষে 10% স্বাস্থ্য খাতে ব্যয়ের কথা থাকলেও দেশে প্রতি বছর ব্যয় হচ্ছে অর্ধেকেরও কম। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, রাজধানীতে কিশোরী ধর্ষণের অভিযোগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, বললেন প্রক্টর। প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে ভোলা, কুমিল্লা, কক্সবাজার সহ দেশের 729টি ইউনিয়ন পরিষদ। আগামী 28 মে পঞ্চম ধাপে এসব ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ হবে। শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। দিনরাত এক করে কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী হলেও ভোটাররা চান শত যোগ্যদের, তাই প্রতিশ্রুতির ফুলঝুরি নয়, অতীত কর্মকাণ্ড বিশ্লেষণ করছেন তারা। এদিকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তারা। এদিকে জমে উঠছে রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ ও সদর উপজেলার 16টি ইউনিয়নের পঞ্চম ধাপের নির্বাচন। দলীয় প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন দল কিংবা প্রতীক দেখে নয়, শত যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। আর নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মানিক সরকার। একই ছাদের নিচে দুই প্রার্থীর বসবাস। একদিকে সাবেক মন্ত্রী পুত্র নৌকা প্রতীক নিয়ে, অন্যদিকে তারই চাচি একই ইউনিয়নের 18 বছরের চেয়ারম্যানের স্ত্রী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে চষে বেড়াচ্ছেন তাদের নির্বাচনী এলাকা। তবে নির্বাচনী মাঠে দুজনই দোষারোপ করছেন একে অপরকে। বিরোধী দলীয় সরকারি পদপ্রার্থী তার হুমকি ধুমকি, রাস্তাঘাটে মারধর, কর্মীদের উপরে মারধর, এসব যদি সে না করে তাহলে অবশ্যই আমি বিপুল ভোটে জয়ী হব। কবরস্থানের টাকা থেকে শুরু করে মসজিদের টাকা শুরু করে এবং এলজিএসপির যে বহু টাকা তিনি আত্মসাৎ করেছেন, সেজন্য তাকে বিষ্ণুপুরবাসী প্রত্যাখ্যান করেছেন। ইনশাল্লাহ জয়ের ব্যাপারে আমি 100% আশাবাদী। জয় নিশ্চিত করতে প্রার্থীরা প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরলেও ভোটাররা বলছেন সৎ ও যোগ্য মানুষকেই বেছে নেবেন তারা। দল মত বুঝি না, আমরা ভালো লোককে বুঝি, ভালো লোক যাকে মনে করব আমরা তাকেই ভোট দেব। কাজ কামে যায় ভালো দেখাই ভেবেছেন তাকে আমি কিন্তু ভোট দেব। আমরা যোগ্য প্রার্থী, সৎ চরিত্রবান যাকে আমরা মনে করব সেই ব্যক্তিকে আমরা নির্বাচিত করব। জেলা নির্বাচন কর্মকর্তা জানান সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। 28 মে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, নির্বাচনের সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে আমরা গ্রহণ করিয়েছি।
এবং নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক যে সকল কার্যাবলী করা দরকার আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি। নির্বাচনী পরিবেশ অত্যন্ত ভালো। 3টি উপজেলার 16টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 86 জন এবং সাধারণ ও সংরক্ষিত আসনের মেম্বার পদে 765 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মানিক সরকার, সময় সংবাদ, রংপুর। মুন্সিগঞ্জের গজারিয়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার সময় প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় গতরাত 8টায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে হামলা চালায় প্রতিপক্ষের সমর্থকরা। এতে একই পরিবারের 2 ভাই আহত হন। গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত 10টায় একজন মারা যান। নিহত হানিফ মুন্সিগঞ্জের গজারিয়া হোসেনদী ইউনিয়নের লস্করদী গ্রামের বাসিন্দা। রোয়ানুর আঘাতে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে ভোলার 6 উপজেলার অন্তত 22টি গ্রাম। এতে পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে ফসলি জমি। এই অবস্থায় সরকারি ত্রাণ সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাসিরুদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শনিবার ভোরে ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে স্বাভাবিকের চেয়ে প্রায় 3 মিটার পানি বেড়ে যায়। এ সময় ঘূর্ণিঝড়ের আঘাতে লালমোহনের হার্ডিঞ্জ, ধলিগৌড়নগর, তজুমুদ্দিনের চাঁদপুর, চরফ্যাশনের নজরুলনগর, সদর উপজেলার রাজাপুর ও মনপুরা ইউনিয়নের বেড়িবাঁধের অন্তত 10টি স্থানে প্রায় 4 কিলোমিটার এলাকা ভেঙে যায়। লোকালয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকার ফসলি জমি, বসতবাড়ি, পুকুর ও চিংড়ির ঘের। এই অবস্থায় সরকারি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন পানিবন্দী মানুষেরা। খামারের মাছ সব জোয়ারের পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। কোন অবস্থায় না, তো বেরিয়ে থাকি, অনেক কষ্টে আমরা দিন কাটাতেছি। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধটি অবিলম্বে সংস্কার না করা হলে আসন্ন বর্ষা মৌসুমে এই অঞ্চলের কৃষি ব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। বেড়িবাঁধ যদি পুনর্নির্মাণ করা না হয় তাহলে আগামী বর্ষা মৌসুমে গোটা ইউনিয়নটি ক্ষতিগ্রস্ত হবে। এদিকে জোয়ারের পানি প্রবেশ ঠেকাতে এবং জনগণের ভোগান্তি লাঘবে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা। ড্যামেজগুলি রীতিমধ্যে রিপোর্ট করা হয়েছে। কতগুলো বেড়িবাঁধ পার্শিয়ালি সাইড স্লোপ ড্যামেজ হয়ে গেছে, সেগুলিও যাতে দ্রুত মেরামত করা হয় সেই ধরনের পদক্ষেপ গ্রহণ করছে। জেলার 250 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে শনিবার ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে 4 কিলোমিটার বিলীন হয়ে গেছে। এছাড়া আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে আরও প্রায় 30 কিলোমিটার বাঁধ। সময় সংবাদ, ভোলা। এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। এছাড়া স্থায়ীভাবে দুর্যোগ মোকাবিলায় বেড়িবাঁধগুলো সংস্কার করা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। গতকাল সকালে ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের আনোয়ারা এলাকাও সরেজমিনে পরিদর্শন করে এ কথা বলেন মন্ত্রী। যারা ক্যাম্পে থাকবে তাদেরকে আমরা যতদিন তারা ক্যাম্পে থাকবে তাদেরকে অন্তত 2 বেলা খাওয়ার ব্যবস্থা আমরা করব, যাতে খাওয়ার অসুবিধা না হয়। এবং আমরা বলছি আমাদের দিয়ে একটা ফর্ম আছে, সেই ফর্মটা ফিল আপ করে তারা আমাদের দিবে। ক্ষয়ক্ষতি নিরূপণ করার পরে আমরা এটা অ্যাসেসমেন্ট করে অতি সত্বর আমরা তাদের টাকা পৌঁছে চেষ্টা করব। এইবারে যে পানির যে উচ্চাস ছিল 6 ফিট হোক 7 ফিট হোক, এইটাকে বেস ধরে এই থেকে আরো 2 থেকে 3 ফিট উঁচু করে এই বাঁধটা একদম পুরো কনক্রিট দিয়ে করলে আমার পার্মানেন্ট মানুষের এই কষ্টটা লাঘব হবে। পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে সুজন নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। তেঁতুলিয়া সারিয়ালজোত সীমান্তে এই ঘটনা ঘটে। বিজিবি জানায় গতকাল বিকেল 4টার দিকে উপজেলার প্রেমচরণজোত গ্রামে ঘাস কাটতে যায় সুজন। এ সময় ভারতীয় লিচুগছ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে সে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সদ্য এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের বিরুদ্ধে। রোববার রাজধানীর মতিঝিলের একটি আবাসিক হোটেলে এই ঘটনা ঘটে বলে দাবি নির্যাতিতার। মেয়েটিকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
কেরানীগঞ্জের জিঞ্জিরার একটি স্কুল থেকে সদ্য মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কিশোরী জানায়, মাস দুয়েক আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ওই ছাত্রের সঙ্গে। এরপর নিয়মিত ফেসবুকে যোগাযোগ হতো দুজনের, মাঝে মধ্যে মুঠোফোনেও কথা হতো তাদের। নির্যাতিতা জানান, রোববার সকালে ছেলেটির সঙ্গে তার দেখা হয়। পরে কৌশলে তাকে মতিঝিলের একটি আবাসিক হোটেলে আটকে রেখে রাতভর পাশবিক নির্যাতন চালায় ছেলেটি। টিএসসিতে বসে তারপর আমরা শহীদ মিনারে গেছি, ওইখান থেকে যেয়ে দেখছি সন্ধ্যা হয়ে গেছে। তো আমি বলতেছি যে সন্ধ্যা হয়েছে, তো সে একটা ড্রিঙ্কস আনছে, ড্রিঙ্কস খাইছি আমরা। এরপর একটু মাথা কেমন জানি ঝিমঝিম ঝিমঝিম করতেছিল, ভালো লাগতেছিল না। পরে যে আমার মানে সন্ধ্যা হয়ে গেছে, ভয় ঢুকে গেছে ভিতরে যে আমার বাসায় যেতে হবে, বাসায় যেতে হবে। আমি চিল্লাচিল্লি করতেছিলাম। পরে বলছে ঠিক আছে, আমি তোমার বাসায় দিয়ে আসবো। এই কথা বললে সে রিক্সা ঘুরায় মতিঝিলের দিকে নিয়ে। মেয়েটির বাবা জানায়, রোববার সকালে বান্ধবীর সঙ্গে দেখা করার কথা বলে তার মেয়ে বাসা থেকে বের হয়। বিকেল নাগাদ বাসায় না ফিরলে অনেক খোঁজাখুঁজি করেন তারা। কই যাও? কারণ আমি তো যাইতে আসি আর আসতে আসি, প্রায় 10 থেকে 15 মিনিট লাগবো। মেয়ে আর খোঁজ করে আমি পাইতে আসি না। বিকাল 3টাতে আমার তো মাথা ঠিক নাই, মেয়ে কই গেল। এখন সবাই বলতে মেয়ে তো থাকার মেয়ে না, হ্যাঁ, এ কোনো বিপদে পড়ছে। অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। এই ছেলে যে দোষী হয়ে থাকে, যে মানে যেটা শুনছি, যদি মানে এখন না যখন বলবে বা মামলা করবে, যেহেতু আপনারা ওখানে আছেন, আপনাদের যেহেতু বলছে, তার মানে আমাদের ওই ছাত্র জড়িত নিশ্চয়ই। আর সে যেহেতু জড়িত, মামলা হয়ে গেলে মামলার কাগজটা আমাদের কাছে আসলে আমরা একাডেমিক যে ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা মানে। নির্যাতিতা মেয়েটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। কুমিল্লায় ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশের দাবিতে মানববন্ধন করেছে জেলার বিভিন্ন সংগঠন। গতকাল বিকেলে শহরের টাউন হলের সামনে এই মানববন্ধনে তনু মঞ্চসহ জেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অংশ নেন। এ সময় বক্তারা দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় ময়নাতদন্তের প্রতিবেদন প্রকাশ করে জড়িতদের শনাক্ত করার দাবি জানান। এর আগে প্রথম ময়নাতদন্তে চিকিৎসকরা হত্যার কারণ না পেলেও ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত পেয়েছে সিআইডি। সময় সংবাদে আরো থাকছে, বিদ্যুৎ, পানি ও ড্রেনেজ সহ নানা সমস্যায় ব্যাহত চাঁদপুর বেসিক শিল্পনগরীর উৎপাদন কার্যক্রম। দুর্ভোগে মালিক শ্রমিক সবাই, শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা ইকরাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ শোক প্রকাশ করেছেন। বাংলাদেশ সময় রাত 2টায় ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন তিনি। গত মঙ্গলবার থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শারীরিক অবস্থার অবনতি হলে গত 13 মে তাকে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। খালেদা ইকরাম 2014 সালে বুয়েটের প্রথম নারী উপাচার্য হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক ছিলেন। উপমহাদেশের নারী বিষয়ক প্রথম সাপ্তাহিক পত্রিকা বেগমের সম্পাদক নূরজাহান বেগমকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারে। শ্রদ্ধা জানান সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। তারা নূরজাহান বেগমের বিভিন্ন অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন। 91 বছর বয়সে গতকাল সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন শোক জানিয়েছেন। বাদ মাগরিব গুলশানে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হয়। নূরজাহান বেগম শুধু বাংলাদেশী নয়, যিনি উপমহাদেশের নারী সাংবাদিকতার পথিকৃৎ। দীর্ঘদিন ধরেই নূরজাহান বেগম বার্ধক্যজনিত রোগের পাশাপাশি নিউমোনিয়ায় ভুগছিলেন। ভর্তি ছিলেন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে। সোমবার সকালে সবকিছু ছেড়ে না ফেরার দেশে চলে যান দেশের প্রবীণ এই সাংবাদিক। তার মৃত্যুর খবর জানার পর থেকে স্কয়ার হাসপাতালে ভিড় করতে থাকেন তার সহযোদ্ধা ও স্বজনরা। তাদের মতে, প্রবীণ এই সাংবাদিককে হারিয়ে জাতির অপূরণীয় ক্ষতি হয়ে গেল। পরে নূরজাহান বেগমের মরদেহ নেওয়া হয় রাজধানীর নারিন্দার বাড়িতে। সেখানে প্রথম নামাজে জানাজা শেষে সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা জানাতে মরদেহ নেওয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। বিকেল 4টা থেকে 5টা পর্যন্ত সর্বস্তরের মানুষের ভালোবাসায় সিক্ত হন নারী সাংবাদিকতার এই অগ্রদূত। আমার মা অচেতন অবস্থায় পড়েছিলেন,
হাসপাতালে। আমি ভাবছিলাম হয়তো ঈশঙ্কা বেগমটা তার হাতে গেলে ওনার সম্বিত ফিরে আসবে, উনি চোখ তুলে তাকিয়ে হাসবেন, কিন্তু আমার সেই দেখাটা আমি ওনাকে দেখাতে পারলাম না। তার পদাঙ্ক অনুসরণ করে আমরা মেয়েরা এইভাবেই নারীদের জন্য সুযোগগুলি তৈরি করে যাব। নারীদের ক্ষমতায়নের যে আন্দোলন, সেখানে তিনি অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন। নারীর মর্যাদা ফিরিয়ে আনা, নারীর অধিকারকে প্রতিষ্ঠা করা এবং নারীর মুক্তি অর্জন করা। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্যেও দখল থাকা নূরজাহান বেগম 1925 সালের 4 জুন চাঁদপুরের চারেতাতলি গ্রামে জন্মগ্রহণ করেন। আমার মনে হয় যে সুন্দর বাংলাদেশ, এই সুন্দর বাংলাদেশে নারীরাই সবচেয়ে বেশি অবদান রাখতে পারবে। আমি আশাবাদী যে নারীদের এই চলার পথে আর বাধা আসবে না, এই বাধাগুলো চলে যাবে। নারীর অবস্থার উন্নয়ন ও সাহিত্য ক্ষেত্রে অবদানের জন্য নূরজাহান বেগম বহু জাতীয় পদক ও সম্মাননা পেয়েছেন। 1957 সালে রোকেয়া পদক ছাড়াও বিভিন্ন সময়ে তিনি একাধিক সংগঠন থেকে স্বর্ণ পদক পেয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এক দশক পর নতুন দুটি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ক্রমবর্ধমান চাহিদা মেটানোর পাশাপাশি বন্দরের সক্ষমতা বাড়াতে এ দুটি কন্টেইনার টার্মিনালে ব্যয় হবে প্রায় 1,500 কোটি টাকা। এর মধ্যে 10.5 একর জায়গার উপর পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পিসিটি আর জেসিবি টার্মিনালকে সংস্কার করে তৈরি করা হবে কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল কেসিটি। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের প্রধান সামুদ্রিক বন্দর চট্টগ্রামে সবশেষ 2007 সালে তৈরি করা হয় নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা সিসিটি। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আর কোনো কন্টেইনার টার্মিনাল তৈরি করা হয়নি। অথচ এই সময়ের মধ্যে আমদানি রপ্তানি যেমন কয়েক গুণ বেড়েছে, তেমনি কন্টেইনার হ্যান্ডেলিং এর পরিমাণও রেকর্ড ছাড়িয়েছে। এত বড় একটা অ্যাচিভমেন্ট, এটাকে ধরে রাখতে হবে। এটা ধরে রাখার জন্য এই টার্মিনালগুলি ভেরি ইম্পর্টেন্ট। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল, কর্ণফুলী টার্মিনাল, কন্টেইনার শিপমেন্টটা বেড়ে যাচ্ছে এবং বাইক থেকে কন্টেইনার আসতেছে এবং আমাদের আর্মি সেক্টরে রেডিমেড গার্মেন্ট সেক্টরের এক্সপোর্টটা অনেক বেড়ে গেছে। তৈরি পোশাক খাত রপ্তানিকে 2021 সালের মধ্যে $50 বিলিয়ন উন্নীত করার চ্যালেঞ্জও রয়েছে। এখন $28 বিলিয়ন বন্দরের যেই সক্ষমতা, এটাকে যদি আমরা $50 বিলিয়ন যখন যাবো, এই সক্ষমতাটা বাড়াতে হবে। এই অবস্থায় নতুন করে দুটি কন্টেইনার টার্মিনাল স্থাপন করতে যাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। প্রথমে পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল নির্মাণ করব এবং এর পরবর্তীতে একটি বার্থ করে আমরা কেসিটি নির্মাণ করব এবং এই দুটার ফলে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা কন্টেইনার হ্যান্ডেলিং এ আরো বৃদ্ধি পাবে। বন্দর কর্মকর্তারা জানিয়েছেন, এই দুটি কন্টেইনার টার্মিনাল পুরোদমে অপারেশন শুরু করলে কন্টেইনার হ্যান্ডেলিং এর পরিমাণ যেমন কয়েক হাজার বাড়বে, তেমনি এখানে একই সময়ে অন্তত 4টি জাহাজ অবস্থান নিয়ে পণ্য উঠানামা করাতে পারবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। আবারও বরগুনায় বেড়েছে লোডশেডিং। দিনে ও রাতে ঘন্টার পর ঘন্টা থাকছে না বিদ্যুৎ। সবচেয়ে বেশি ভোগান্তি পোহাচ্ছেন পল্লী বিদ্যুতের গ্রাহকেরা। এ ব্যাপারে বিভিন্ন সময়ে আন্দোলন করলেও সমস্যার সমাধান পাচ্ছে না তারা। অবশ্য পল্লী বিদ্যুৎ বলছে অজু পারিকর জন্য অতিমাত্রা লোডশেড করতে হচ্ছে তাদের, আর অজু পারিকর বলছে নিরুপায় তারা। এম এ আজিমের পাঠানো তথ্য ও এস এম সিফাতের তোলা ছবিতে ডেস্ক রিপোর্ট। গরমের মাত্রা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে বরগুনায় বাড়ছে লোডশেডিং এর মাত্রা। গত প্রায় 15 দিন ধরে 24 ঘন্টার মধ্যে 12 থেকে 13 ঘন্টায় থাকছে না বিদ্যুৎ। তবে পৌর শহরের প্রায় 12,000 গ্রাহকের চেয়ে বেশি ভোগান্তিতে পল্লী বিদ্যুতে 46,000-এরও বেশি গ্রাহক। তারা 24 ঘন্টার মধ্যে প্রায় 16 থেকে 18 ঘন্টায় থাকছে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এ অবস্থায় অতিষ্ঠ হয়ে পল্লীর গ্রাহকেরা প্রায় বিক্ষোভ মিছিল করছেন। 8 ঘন্টার ভিতর কিনে 5 বার যায়, 5 বার যায়, আবার 5 বার আসে। ঘন ঘন লোডশেডিং দিয়ে জনজীবন বিচ্ছিন্ন করে দিতেছে, মানুষের অশান্তি সৃষ্টি করতেছে। দৈনিক এমন হয় যে 2 ঘন্টা উপরে 3 ঘন্টা, এর বেশি আমরা বিদ্যুৎ পাচ্ছি না। তবে পল্লী বিদ্যুৎ বোর্ড বলছে ওজোপাটিকোর নিয়ন্ত্রণ সাবস্টেশন থেকে ব্রেকারের সেটিংস কমিয়ে রাখায় গ্রিড থেকে দেয়া বরাদ্দ পাচ্ছেন না তারা। পল্লী বিদ্যুতের জন্য একটা 33 কেভি ব্রেকার রয়েছে, সেই ব্রেকারের সেটিংসটা তারা কমিয়ে রেখেছে, যার কারণে আমরা আমাদের সর্বোচ্চ লোডের যে পিক আওয়ারে যে আমরা ডিমান্ডটুকু পাই, সেই ডিমান্ডের প্রেক্ষিতে আমরা যে সরবরাহটুকু পাই সেটুকু আমরা পাই না এই সেটিংসের কারণে। অবশ্য ওজোপাটিকোর কর্মকর্তা বলছেন শহরের গুরুত্ব বেশি দিয়ে গ্রিড থেকে পাওয়া বরাদ্দ বন্টন করছেন তারা। শহরের উপর দিয়েই তো লাইনটা গেছে, তা শহরকে তো বন্ধ রাখে বাইরে
বিদ্যুৎ দেওয়া সম্ভব না সীমিত লোডের ক্ষেত্রে। আর যদি লোড মোটামুটি মধ্যম অবস্থায় পাওয়া যায় তাহলে তথাপিও এই লাইন বন্ধ করা হয় না। 46,000 গ্রাহকের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পল্লী বিদ্যুতের 7.5 মেগাওয়াট ও ওজপাটিকোর 12,000 গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে 3 থেকে 3.5 মেগাওয়াট বিদ্যুৎ দরকার, কিন্তু বর্তমানে গ্রিড থেকে 5 থেকে 6 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। সময় সংবাদ, বরগুনা। বিদ্যুৎ, পানি ও ড্রেনেজ সহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে চাঁদপুর বিসিক শিল্পনগরীর উৎপাদন কার্যক্রম। এই অবস্থায় ভালো নেই মালিক শ্রমিক কেউই। তবে অচিরে সমস্যা সমাধানের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কৃষ্ণকান্তের ছবি ও ফারুক আহমেদের তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। 1996 সালে 10 একর জায়গা জুড়ে গড়ে ওঠে চাঁদপুরের বিসিক শিল্পনগরী। প্রতিষ্ঠার পর 68টি শিল্প প্লটের মধ্যে 35টিতে শুরু হয় উৎপাদন কার্যক্রম। রপ্তানিমুখী পোশাক ও প্লাস্টিকের পাইপ থেকে শুরু করে নানা ধরনের খাদ্যপণ্য তৈরি হয় কারখানাগুলোতে। আর এজন্য দরকার পড়ে প্রতিদিন অন্তত 10 মেগাওয়াট বিদ্যুৎ। তবে চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ না থাকায় ব্যাহত হচ্ছে সার্বিক উৎপাদন কার্যক্রম। সেই সাথে যোগ হয়েছে পানি, ড্রেনেজ ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। 8 ঘন্টা ডিউটির মধ্যে 4 ঘন্টায় বিদ্যুৎ থাকে না। এতে 4 ঘন্টা বয়ে থাকলে কোম্পানি আমাকে বেতন দেয় না। আমরা ফুলাপাইন পরিজন নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। সুপেয় পানির অভাব, ফ্যাক্টরির জন্য যে সমস্ত পানির প্রয়োজন সেই পানিটা ভালো না, ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা, যাতায়াত ব্যবস্থা আসলে অনেক দুর্বল। এই অবস্থায় বিনিয়োগ হারাতে বসেছেন শিল্প মালিকরা। নানামুখী সমস্যার মধ্যেও আমরা আমাদের উৎপাদন অব্যাহত রেখেছি। বিশেষ করে আমরা অনেক প্রচুর টাকা বিনিয়োগ করেছি। আমাদের ইনভেস্টে আমরা কোনো ব্যাক পাইতেছি না এবং 30টা ফ্যাক্টরির মধ্যে 5টা ফ্যাক্টরির কোনো লাভজনক অবস্থা নাই। এই সমস্যার সমাধান চাই। তবে অচিরেই সমস্যা সমাধানের আশ্বাস দিলেন বিসিকের এই কর্মকর্তা। বিষয়টি আমি জিএম পল্লী বিদ্যুৎ সমিতিকে জানিয়েছি এবং ডিস্ট্রিক্ট কনভেনশন মিটিং এ বিষয়টি উপস্থাপন করা হয়েছে। বাজেট আসলে আমরা বিষয়টি সমাধান করতে পারবো। সংশ্লিষ্টরা জানান, চাঁদপুর বিসিক শিল্পনগরীতে 3000 শ্রমিক কাজ করে তাদের জীবিকা নির্বাহ করেন। সময় সংবাদ, চাঁদপুর। মুসলিম দেশগুলো জোট ওআইসির 30টি দেশের অংশগ্রহণে সৌদি আরবে শুরু হয়েছে 15তম ওআইসি বাণিজ্য মেলা 2016। মেড ইন বাংলাদেশ, আমার ব্র্যান্ড, আমাদের গর্ব। এই স্লোগানে এবারের ওআইসি বাণিজ্য মেলায় প্রথমবারের মতো অংশগ্রহণ করছে বাংলাদেশ। রিয়াদের আন্তর্জাতিক কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে মেলার উদ্বোধন করেন গভর্নর প্রিন্স ফয়সাল বনি ও বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আগামী 26 মে পর্যন্ত এই মেলা চলবে। বিস্তারিত সৌদি আরব প্রতিনিধি আরিফুর রহমানের রিপোর্টে। 15তম ওআইসি বাণিজ্য মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের 29টি রপ্তানিমুখী কোম্পানি ও সরকারি প্রতিষ্ঠান সহ 36টি স্টলে ঢাকার প্রতিনিধিত্ব করছে। মেলায় প্রথমবারের মতো বাংলাদেশ অংশ নেওয়ায় ওআইসি অন্য দেশগুলোর মধ্যে সাড়া পড়ে যায়। বায়রা, বোয়েসেল সহ বিভিন্ন জনশক্তি রপ্তানি প্রতিষ্ঠান এই মেলায় অংশ নিয়ে নিজেদের দক্ষ কর্মঠ জনশক্তি ওআইসিভুক্ত দেশগুলোতে রপ্তানির সম্ভাবনার কথা জানান। আমরা এবারে অন্যান্য দেশের সাথে বাংলাদেশের সংযুক্ত করে এখানে সফলমান হয়েছে। বাংলাদেশ উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি স্টলগুলো পরিদর্শন শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মধ্যপ্রাচ্যের বিশাল বাজারে বিনিয়োগে বাংলাদেশি ব্যবসায়ীদের এগিয়ে আসার আহ্বান জানান। এইভাবে আমরা আন্তর্জাতিক বিশ্বে বিভিন্ন জায়গায় মেলার মধ্য দিয়ে আমাদের পণ্যকে আমরা জনপ্রিয় করে তুলি। আমি মনে করি এই যে ওআইসির 15th এক্সিবিশনের মধ্যে দিয়েও আমাদের পণ্যের আরো জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। এবারের মেলায় প্রাধান্য পেয়েছে বাংলাদেশি খাদ্যপণ্য রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো। এই মেলার মাধ্যমে মধ্যপ্রাচ্য সহ ওআইসিভুক্ত দেশগুলোয় ব্যবসার সম্ভাবনার বিষয়ে আশাবাদী দেশীয় খাদ্যপণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো। এই মেলাটা কন্টিনিউ হতে থাকলে বাংলাদেশের প্রোডাক্টটা স্পেশালি গালফে ছড়াই দেওয়ার মতো একটা স্কোপ হবে। তো আমরা সরকারের কাছে একটা অনুরোধ করবো যেন এই মেলাতে রেগুলার অ্যারেঞ্জমেন্ট থাকে এবং আমরা অংশগ্রহণ করতে পারি। ইপিবির ভাষ্যমতে দেশীয় পণ্যের ব্যাপক প্রচারণা আর বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে এই বাণিজ্য মেলার আয়োজন করে ওআইসি। এবং আমাদের যে এক্সপোর্ট পলিসি আছে সেখানে কিন্তু আমাদের ম্যান্ডেট হলো আমাদের বাজার সম্প্রসারণ করতে হবে, আমাদের প্রোডাক্ট আমাদের ডাইভার্সিফিকেশন করতে হবে। মেলায় অংশ নিয়ে প্রথমবারের মতো বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক ব্যবসা শুরুর সম্ভাবনা সন্তুষ্ট টেরিটাওয়েল সহ তৈরি পোশাক প্রস্তুতকারী কয়েকটি প্রতিষ্ঠান। বাংলাদেশি পণ্য মানসম্পন্ন হওয়ায় বিদেশি ক্রেতারাও বেশ আগ্রহ দেখাচ্ছেন। এই মেলা চলবে আগামী 26 মে পর্যন্ত। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। দেশের বাইরের খবর।
ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় পেয়েছেন মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ নাশিদ। উদ্বাস্তু হিসেবে আশ্রয় পেয়েছেন তিনি। বছরের শুরুতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান মালদ্বীপের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত এই প্রেসিডেন্ট। শুরুতে তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা থাকলেও আন্তর্জাতিক চাপে সরকার তাকে লন্ডনে যাওয়ার অনুমতি দেয়। সম্প্রতি নিজ দেশের এক আদালত তাকে 15 বছর কারাদণ্ড দিয়েছেন। যদিও সেই বিচার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিসেবে সমালোচিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে। ব্রিটেনে নাশিদের আশ্রয়ের বিষয়ে মালদ্বীপ সরকারের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। 2008 সালে বর্তমান প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিনের সৎ ভাইকে পরাজিত করে নির্বাচিত হন মোহাম্মদ নাশিদ। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনে তার দেশের প্রতি হুমকির বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের মনোযোগ আকর্ষণের জন্য 2009 সালে বিশ্বে প্রথম পানির তলদেশে মন্ত্রিসভার বৈঠক করেন তিনি। অস্ট্রিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আলেকজান্ডার ভ্যান ডার বেলেন। নির্বাচনে অল্প ব্যবধানে তার কাছে পরাজিত হয়েছেন অভিবাসন বিরোধী ফ্রিডম পার্টির নেতা নরবার্ট হফার। এরই মধ্যে পরাজয় মেনে নিয়েছেন নরবার্ট হফার। এই বিজয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো ইউরোপের কোনো দেশে চরম ডানপন্থী প্রার্থী নির্বাচিত হওয়া রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন তিনি। সোমবার প্রকাশিত নির্বাচনের ফলাফলে দেখা যায় ভ্যান ডার বেলেন 50.3% ভোট পেয়েছেন, আর প্রতিদ্বন্দ্বী হফার পেয়েছেন 49.7% ভোট। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায়, ইউরোপীয় ইউনিয়ন ও শরণার্থীদের পক্ষে অবস্থান নেওয়ায় দেশটির রাজনৈতিক দল গ্রিন পার্টির সমর্থন পান তিনি। আনুষ্ঠানিকভাবে বেলেন স্বতন্ত্র প্রার্থী হলেও তিনি অস্ট্রিয়ার গ্রিন পার্টিকে প্রায় 1 দশক নেতৃত্ব দিয়েছেন। ঘরোয়া ফুটবলের খবর। আবারও পেছালো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। 10 জুন ফেডারেশন কাপ শুরু হয়ে তা শেষ হবে ঈদুল ফিতরের আগেই, আর 15 জুলাই শুরু হবে প্রিমিয়ার লিগ, এমনটা জানিয়েছেন পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান সালাম মুর্শেদী। লিগে ভেন্যু বাড়াতে বাফুফের পরিকল্পনা থাকলেও ক্লাবগুলো তাতে ইতিবাচক সাড়া দেয়নি। তাই ব্যাপারটি কতটুকু বাস্তবায়িত হবে তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। ঘরোয়া ফুটবলের শিডিউল বারবার পেছানো বাংলাদেশের সংস্কৃতিতে নতুন কিছু নয়। স্বাধীনতা কাপের পরপরই মাঠে গড়ানোর কথা ছিল ফেডারেশন কাপ, কিন্তু আবারও তা পেছানো হলো। 10 জুন শুরু হয়ে ঈদের আগেই আসর শেষ করতে চায় বাফুফে। লীগ কমিটির সভা শেষে এমনটাই জানিয়েছে ফুটবলের অভিভাবক সংস্থাটি। 10 জুন থেকে আমাদের ফেডারেশন কাপ শুরু হবে, যাত্রা শুরু হবে, এবং 12টি দল আমাদের অংশগ্রহণ করবে এই পেশাদার লিগে যে অংশগ্রহণ করছে, এবং আমরা ঈদের আগেই অর্থাৎ অলমোস্ট অ্যাবাউট 6 দিন আগে আমাদের ফাইনাল খেলাটা অনুষ্ঠিত হবে। 15 জুলাই শুরু হবে পেশাদার লিগ। কমপক্ষে 5 ভেন্যুতে লিগ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে, তবে ক্লাবগুলো ঢাকার বাইরে যেতে প্রকাশ করেছে অনীহা। 5টা ভেন্যু আমরা এখনো পর্যন্ত আশা করছি, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ এবং রাজশাহী। আমরা এই পর্যন্ত এখনো একটা ক্লাব থেকেও চিঠি পাই নাই। একটা তো আছে, আপনারা জানেন যে চিটাগাং আবাহনী, তাদের তো নিজেদের মাঠ আছে। এটা ছাড়া কোনো ক্লাব যে কোনো মাঠকে নিয়ে তারা তাদের হোম ভেন্যু হিসেবে চিঠি আমরা এখনো পর্যন্ত পাইনি। যদি আমরা নাও পাই, তাহলেও আমরা ফুটবল ফেডারেশন নিজেদেরই তত্ত্বাবধানে আমরা ঢাকার বাইরে ভেন্যু নিয়ে ভাগ করে খেলবো আমরা। নির্ধারিত সময়ে আসরগুলো শুরু হবে কিনা তাতে বাফুফের সিনিয়র সহসভাপতি ও লীগ কমিটির চেয়ারম্যান টেনে আনলেন ক্লাবের চাহিদা। সময়মতো আসরগুলো আয়োজনের প্রতিশ্রুতি দিলেও তা যে আবারও পেছাবে না, সেটাই বা কে বলতে পারে। নাসির সুলতান, সময় সংবাদ, ঢাকা। আইপিএল এর খবর। ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে আজ মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট লায়ন্স। চিন্নাস্বামী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। এই ম্যাচের জয়ী দল সরাসরি নিশ্চিত করবে ফাইনাল, আর দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলার সুযোগ থাকবে হেরে যাওয়া দলের। প্রথম 7 ম্যাচে মাত্র 2টি জয় পেলেও পরের 7 ম্যাচের 6টিতেই জয় তুলে নিয়ে দ্বিতীয় স্থানে থেকে প্লে অফ নিশ্চিত করে বেঙ্গালুরু। এবারের আসরে 3 বার 200-র বেশি দলীয় স্কোর করেছে বিরাট কোহলির দল। ব্যাট হাতে কোহলি, ডিভিলিয়ার্সের পাশাপাশি বোলিংয়ে যুবেন্দ্র চাহাল আছেন দুর্দান্ত ফর্মে। এবারের আসরে সর্বোচ্চ 19 উইকেট শিকার করেছেন চাহাল। এছাড়া খেলাটা হবে বেঙ্গালুরুর মাঠ চিন্নাস্বামীতে, যেখানে কদিন আগে গুজরাট লায়ন্সকে আইপিএল ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধানে হারের লজ্জা দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স। তাই চেনা মাঠে কিছুটা হলেও এগিয়ে থাকবে কোহলি, ডিভিলিয়ার্সরা। অন্যদিকে প্রথম আসরে চমক দিয়ে শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করা গুজরাট আছে ফেন্স, ম্যাককালাম, ব্র্যাভোর মতো হার্ড হিটাররা। সঙ্গে দারুণ নেতৃত্ব দিচ্ছেন সুরেশ রায়না। লিগ পর্বে দুবারের মুখোমুখি দেখায় একবার করে জয় পেয়েছে গুজরাট ও রয়্যাল চ্যালেঞ্জার্স।
And bang! Down the ground, they stand for 6. Ball like the David Warner. এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিনা ওয়ারেন্টে 54 ধারায় গ্রেফতার ও রিমান্ডে না নেয়ার বিষয়ে হাইকোর্টের রায় বহাল। রাষ্ট্রপক্ষের আবেদন আপিল বিভাগে খারিজ। 5 বছরেও শেষ হয়নি সাভারের আমিনবাজারে পিটিয়ে 6 ছাত্র হত্যা মামলার বিচার কাজ। আসামি পক্ষ থেকে নানা হুমকির অভিযোগ স্বজনদের। সচেতনতার অভাবে অস্বাস্থ্যকর খাবার গ্রহণে শরীরে দেখা দিচ্ছে নানান অসুখ। মানসম্মত হোটেল নিয়ন্ত্রণের দায় সরকারের, বলছেন ভোক্তা স্বার্থ সংশ্লিষ্টরা। জমে উঠেছে 5ম দফা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। নানা প্রতিশ্রুতি নিয়ে দাঁড়ে দাঁড়ে প্রার্থীরা, সৎ ও যোগ্য ব্যক্তিকে বেছে নিতে প্রস্তুত ভোটাররা। এবং চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে 1 দশক পর নতুন 2টি কন্টেইনার টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে কর্তৃপক্ষ। ব্যয় হবে প্রায় 1,500 কোটি টাকা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলালিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।